হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফালা। তাহলে আমাদের যে প্রিলি যে সেশনটা চলছিল লক্ষ্মীকান্তকে মাথায় রেখে, তার জন্য আরেকটা সেকেন্ড ক্লাস আমরা নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং আমরা ব্রিটেনের ক্রাউন রুল থেকে শুরু করে কোম্পানি রুল, এই দুটোই দেখেছিলাম। অবশ্য উল্টোটা হতো, কোম্পানি রুল থেকে শুরু করে ক্রাউন রুল, এই দুটোই আমরা দেখেছিলাম। তাহলে আজকে কিন্তু আমরা দেখব মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে কনস্টিটিউশন তো একদিনে তৈরি হয়নি, প্রায় দীর্ঘ 3 বছর কিন্তু সময় লাগে এই কনস্টিটিউশনকে তৈরি করতে। তাহলে এই যে কনস্টিটিউশন যে তৈরির যে ফরমেশনটা, সেটা কিন্তু আমরা আজকে দেখে নেব, যে কনস্টিটিউশনটা তৈরি আমরা কি করে করেছি। তাহলে আমি জাস্ট অল্প করে জাস্ট কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে বলছি, তার কারণ আগেকার ক্লাসে আমি কিন্তু ডিসক্রাইব করেছি যে কনস্টিটিউশনটা কি জিনিস, কনস্টিটিউশন কেন এত ইম্পর্টেন্ট, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে কনস্টিটিউশনটা কেন এত গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা বুঝতেই পারছো যে এই কনস্টিটিউশনটা কিন্তু অনেক রূপে ইন্ডিয়ার কাছে কিন্তু একটা ইম্পর্টেন্ট। তার কারণ দেখো, ইন্ডিয়ার একটা ডাইভার্সিটি, রিলিজিয়ন, কাস্ট, ল্যাঙ্গুয়েজ, ক্রিড, এত ডাইভার্সিটি, এই প্রত্যেকটা ডাইভার্সিটি লোককে যদি আমাকে ইনক্লুড করতে হয়, তাহলে কিন্তু আমার রুলস অ্যান্ড রেগুলেশন লাগবে। সেটাও কিন্তু কোডিফাইড হতে হবে। কোডিফাইড না হলে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনসটাকে ইমপ্লিমেন্ট করা যায় না। তাহলে প্রথম হচ্ছে এইটা ডাইভার্সিটিকে রিপ্রেজেন্ট করানোর জন্য। দ্বিতীয়, যারা পলিটিক্যাল, মানে যারা পার্লামেন্ট রয়েছে বা এক্সিকিউটিভ রয়েছে, তাদের ওপরে কিন্তু একটা লিমিটেশন, রেস্ট্রিকশন, যে সংবিধান রয়েছে, আপনাদের কাজ সংবিধানে ডিফাইন করা হয়েছে, আপনারা মানুষের যে রাইটস রয়েছে বা মানুষের যে লিবার্টিস রয়েছে, এইখানে কিন্তু হস্তক্ষেপ করবেন না। এটা কিন্তু আরেকটা সেকেন্ড। এবং তৃতীয়, যাতে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে ডেভেলপ করতে পারে। আমাকে একটা ক্লাসে বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম এই যে কনস্টিটিউশনালিজমে আমাদের যে ওয়েস্টে, তার মানে দক্ষিণ রাজ্যগুলিতে, ওয়েস্টে যে কনস্টিটিউশনটা রয়েছে না, তার কিন্তু একটা নেগেটিভ কনসেপ্ট রয়েছে। এইটা কনস্টিটিউশনটা ওয়েস্টে বানানো হয়েছে নিষেধাজ্ঞা লাগানোর জন্য। কার কাছে লিখেছে নিষেধাজ্ঞা লাগানোর জন্য? পার্লামেন্টের কাছে, এক্সিকিউটিভের কাছে, যাতে তারা মানুষের লাইফ বা লিবার্টিতে দখল না দেয়। কিন্তু আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে যদি দেখো, এই ইন্ডিয়ান পার্সপেক্টিভে এটা কিন্তু একটা পজিটিভ ওয়েতে কাজ করে। আচ্ছা, কেন পজিটিভ ওয়েতে কাজ করে? তার কারণটা হচ্ছে, শুধু কিন্তু এটা নিষেধাজ্ঞা প্রদান করে না, আমাদের সাথে আমাদের যে পার্সোনালিটি রয়েছে, আমাদের যে ডেভেলপমেন্ট রয়েছে, সেই ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু রাজ্য আমাকে সহায়তা করে। তোমরা যদি ফান্ডামেন্টাল রাইটস দেখো, তোমরা যদি ডিপিএসপির প্রিন্সিপালসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে রাষ্ট্র কিন্তু কল্যাণমূলক কাজ করছে, যাতে তাদের নাগরিকদের যে পোটেনশিয়ালিটি, তাদের নাগরিকদের যে পার্সোনালিটির বিকাশ, সেটা যেন পূর্ণরূপে হয়। তাহলে এটা কিন্তু একটা পজিটিভ কিন্তু কাজ করছে। তাহলে বুঝতেই পারছো, কনস্টিটিউশনালিজম কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি, যার রুলস, রেগুলেশনস, কন্ডাক্ট রয়েছে, এবং যেটার দ্বারা কিন্তু গভর্নমেন্ট চালিত হচ্ছে, তার সাথে সাথে কিন্তু মানুষেরাও চালিত হচ্ছে। এটি প্রথম কিন্তু ম্যাগনে কার্টা 1215 কিং অফ জন অফ ইংল্যান্ড ইংলিশ বিল অফ রাইটসের দ্বারা কিন্তু এই কনস্টিটিউশনের কনসেপ্টটাকে গঠিত হয়। এবং যেটা আমি বলছিলাম যে ওয়েস্টে কিন্তু এটা একটা নেগেটিভ কনসেপ্ট, যেটা রাজ্যকে রেস্ট্রিক্ট করছে, তাদেরকে ডিসএম্পাওয়ার করছে এবং লিমিট করছে, যে তারা যেন তাদের অধীনেই থাকে। তাহলে এই একটা বেসিক আমি তোমাদেরকে ডেফিনেশন দিলাম। এবার আমরা চলে যাচ্ছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। দেখো, এই যে সংবিধান, এবার সংবিধান বানানোর জন্য আমরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 একটা প্রভিশন ছিল, যেখানে বলা হয়েছিল যে ফিউচার যে ইন্ডিয়া হবে, এই ফিউচার ইন্ডিয়ার গঠনের জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠন করা হবে। এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কি কাজ হবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ হবে আলোচনার দ্বারা, ডিসকাশনের দ্বারা, ডিবেটের দ্বারা আমরা একটা পূর্ণরূপে সংবিধানের গঠন করব। ঠিক? তাহলে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু এক রকমের বলতে পারো একটি অ্যাসেম্বলি, যেখানে
সমস্ত ইন্ডিয়ার যারা নাগরিক তাদের রিপ্রেজেন্ট করছে, এবং ডিসকাশন ডিবেটের দ্বারা আমরা কিন্তু সংবিধানকে রচনা বা প্রতিষ্ঠিত করছি। কিন্তু এই যে আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেখানে ডিসকাশন ডিবেটের দ্বারা একটি সংবিধান রচনা হবে, এই আইডিয়াটা প্রথমবার কমিউনিস্ট পার্টির একজন বিখ্যাত নেতা, এটা এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয় 1934-এ এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটার আইডিয়া কিন্তু পুট ফরওয়ার্ড করে। তোমরা জানো এম.এন. রয় খুবই একজন প্রভাবশালী তো ঠিক বলা যায় না, বাট খুবই ভারতের ইতিহাসে কিন্তু একটা নক্ষত্র বলতে পারো। এই এম.এন. রয়ের নেতৃত্বে কিন্তু কমিউনিস্ট পার্টি, ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি, সেটা কিন্তু বিদেশে প্রতিনিধিত্ব করে। যেখানে সেকেন্ড যে কমিন্টার্ন হয় কমিউনিস্ট পার্টি, সেখানে লেনিনের সাথে তিনি কিন্তু একই সম্মেলনে দাঁড়িয়ে তিনি কিন্তু ডিবেট বা ডিসকাশন করে। তাহলে এটা কিন্তু এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয় 1934-এ তিনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে আইডিয়া সেটাকে কিন্তু তিনি রেখেছিলেন। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে দাবি সেটা কিন্তু 1935-এ রাখে। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 দেখেছিলাম, যেখানে দেখেছিলাম অল ইন্ডিয়া ফেডারেশন একটা করা হচ্ছে, যেখানে ফেডারেল গভর্নমেন্ট করার কিন্তু একটা চিন্তাভাবনা করা হচ্ছে। সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও কিন্তু এইটা ভাবে যে যদি ফিউচারে আমাকে সংবিধান বানাতে হয়, তার জন্য কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সমস্ত ইন্ডিয়ান যারা লোক আছে তাদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করাতে হবে। এজন্য একটা অ্যাসেম্বলি দরকার। সেই অ্যাসেম্বলিটা কিন্তু আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1935-এর। এবং ব্রিটিশ গভর্নমেন্ট এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে আইডিয়া সেটাকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে আগস্ট অফার অফ 1940-তে। আগস্ট অফার 1940-তে তিনি কিন্তু অ্যাকসেপ্ট করেন। এবং 1938-এ জওহরলাল নেহরু অফিসিয়ালি কংগ্রেসের হয়ে ব্রিটিশকে কিন্তু বলেন যে কনস্টিটিউশনকে আমরা বানাবো, এবং তার জন্য কোনো রকম আউটসাইড ইন্টারফিয়ারেন্স যেন না হয়। তাহলে এই চারটে ডেট কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এম.এন. রয় কত সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য তিনি বললেন, 1935-এ অফিসিয়াল ডিমান্ড কবে কংগ্রেস করলো, সেটি অ্যাকসেপ্ট হলো আগস্ট অফারের দ্বারা, এবং 1938-এ জওহরলাল নেহরু কংগ্রেসের হয়ে বলল আমরা একটি সংবিধান বানাবো এবং আউটসাইড ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানোর জন্য ব্রিটিশ অনেক সময় অনেক কমিশনকে পাঠায়, যাতে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশনটা কি করে হবে তার জন্য যাতে তারা একটা প্রস্তাব দিতে পারে। প্রথম যে কমিশনটা আসে তার নাম হচ্ছে 1948-এ স্যার স্ট্যানফোর্ড ক্রিপস। ইনি সেই সময় একজন ব্রিটিশ ক্যাবিনেটের মেম্বার, এবং তিনি প্রপোজাল নিয়ে আসেন যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের পরে সংবিধান কি হবে তার বলতে পারো একটা প্রপোজাল বা ড্রাফট কিন্তু নিয়ে আসেন। কিন্তু এই যে ক্রিপস প্রপোজাল সেটা কিন্তু রিজেক্ট করে মুসলিম লীগ। তার কারণ সেখানে মুসলিম লীগ কিন্তু বলে দুটো আলাদা আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার রয়েছে, যেখানে ইন্ডিয়ার আলাদা সংবিধান হবে, পাকিস্তানের জন্য কিন্তু আলাদা সংবিধান হবে। এই জন্য মুসলিম লীগ কিন্তু এই ক্রিপস প্রপোজালটাকে রিজেক্ট করে। পরবর্তীকালে ক্যাবিনেট মিশন কিন্তু ইন্ডিয়াতে আসে, এবং ক্যাবিনেট মিশন যখন ইন্ডিয়াতে আসে তখন কিন্তু এই ক্যাবিনেট মিশন প্ল্যানের হিসাবে সেটাও কিন্তু দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করার বিপক্ষে ছিল, কিন্তু সেইখানে মুসলিম লীগ রিপ্রেজেন্ট করতে পারত। সেই জন্য ক্রিপস মিশনকে বা ক্রিপস প্রপোজালকে না মানা হলেও পরবর্তীকালে যখন ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে আসে তখন কিন্তু সেইটাকে গ্রহণ করা হয়। এর ব্যাপারে আরো বেশি আমরা দেখব এইখানে, যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেকশনস করার যে প্রক্রিয়া সেটা আমরা দেখব। তাহলে আমরা এই স্লাইডটায় দেখলাম যে ক্রিপস মিশনকে রিজেক্ট করা হলো, তার কারণ মুসলিম লীগ দুটো আলাদা আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাইছে। কিন্তু দেখো ক্যাবিনেট মিশন যখন পরবর্তীকালে ইন্ডিয়াতে আসে
তখন ক্যাবিনেট মিশনের যে আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে প্রপোজ যে আইডিয়া ছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করে হবে বা তার মেম্বার্সরা কি করে ইলেক্টেড হবে বা যাবতীয় যে জিনিস, সেটা কিন্তু মুসলিম লীগ অ্যাকসেপ্ট করে। তারাও কিন্তু এই দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনসেপ্টটাকে মানে না, কিন্তু তারা এমনভাবেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশন করতে বলে যেখানে মুসলিম লীগ রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে এই ক্যাবিনেট মিশনের আইডিয়ার ভিত্তিতে আমরা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে গঠন করি। এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান, তারা 1946 ইন্ডিয়াতে আসে। এদের তিনজন গুরুত্বপূর্ণ মেম্বারের নামটা আমরা দেখে নেব, প্যাট্রিক লরেন্স, স্ট্যানফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই তিনজন কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ এরা ইন্ডিয়াতে আসে এবং এরা বলে যে আপনাদের একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে যেখানে সমস্ত পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করবে, আপনাদের সেই অনুযায়ী কিন্তু একটি অ্যাসেম্বলি ফর্ম করতে হবে। তাহলে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো ফর্ম হবে, কিন্তু ফর্ম হওয়ার জন্য কি করতে হবে? ইলেকশনস করতে হবে, তাই তো? তাহলে ইলেকশনস যখন হয় তখন ইলেকশনসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টোটাল মেম্বার থাকে, টোটাল মেম্বার কিন্তু থাকে 389। কত থাকে? 389। যেইখান থেকে ব্রিটিশ ইন্ডিয়া থেকে মানে বলতে পারো প্রভিন্সেস থেকে 296 জন আসে। 296 জন আসে কোথা থেকে? প্রভিন্সেস থেকে। এবং 93 জন আসে প্রিন্সলি স্টেট থেকে। প্রিন্সলি স্টেট মানে ওই সমস্ত স্টেট যেখানে রাজা মহারাজারা রুল করত, ঠিক আছে? এবং এই যে ভোটিং ডিভিশনটা কিন্তু তিনটে কমিউনিটিতে ভাগ করা হয়, মুসলিমস, শিখস এবং জেনারেল পপুলেশনের মধ্যেই কিন্তু হিন্দুরা আসছে। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেকশনটা হয় সেইখানে পার্টলি ইলেক্টেড হয়, পার্টলি নমিনেটেড হয়। এবার তোমরা বলবে স্যার পার্টলি ইলেক্টেড পার্টলি নমিনেটেডটা কি জিনিস? এই যে 296 যারা প্রভিন্সেস থেকে আসছে তারা কিন্তু পার্টলি ইলেক্টেড, অবশ্যই তারা ইনডাইরেক্টলি ইলেক্টেড। তাদের প্রভিন্সেসে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে কিছু মেম্বারকে কিন্তু পাঠানো হয় কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তাহলে ব্রিটিশ ইন্ডিয়া বা প্রভিন্সেস থেকে যারা মেম্বারদেরকে ইলেক্ট করা হচ্ছে তাদেরকে কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট করা হচ্ছে কাউন্সিল থেকে। এবং প্রিন্সলি স্টেট যেই সমস্ত রাজ্যে রাজা মহারাজারা থাকতো 93 ইন নাম্বার, তাদেরকে নমিনেট করা হচ্ছে, মাথায় রাখবে যেন ভুলবে না, নমিনেট করা হচ্ছে। নমিনেট কে করছে? নমিনেট করছে সেই রাজ্যের প্রিন্সরা। তাহলে এর ভিত্তিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যারা প্রভিন্সেস থেকে আসছে তারা ইলেক্টেড, যারা প্রিন্সলি স্টেট থেকে আসছে তারা নমিনেটেড, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অ্যাসেম্বলিতে কাকে ইনক্লুড করা হয়নি? মহাত্মা গান্ধী। তার কারণ মহাত্মা গান্ধী আমাদের এই যে পার্লামেন্টারি স্কিম, তাই তো, আমাদের এই অ্যাসেম্বলি করে হবেটা কি? আমাদের অ্যাসেম্বলি করে আমরা একটা গণতান্ত্রিকভাবে পার্লামেন্টারি স্কিম প্রতিষ্ঠা করব যেখানে কনস্টিটিউশনে আমরা লজ রেগুলেশনস গুলোকে অ্যাড করব। কিন্তু গান্ধীজি তো কোনোদিনও পার্লামেন্টের পক্ষেই ছিলেন না, তিনি সবসময় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু পক্ষে ছিলেন। এই জন্য গান্ধী কিন্তু অ্যাসেম্বলির মেম্বার না। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 11টা সেশনে হয়, যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রায় কনস্টিটিউশন বানাতে 2 বছর 11 দিন 11 মাস 18 দিন কিন্তু সময় নেয়। এটা আমরা পরে আসছি। আচ্ছা, এবং দেখো প্রত্যেকটা প্রভিন্সকে, প্রত্যেকটা রাজ্যগুলিকে এবং প্রিন্সলি স্টেটকে এমনভাবে ভাগ করা হয় যাতে 1 সিট ইকুয়াল টু এভরি মিলিয়ন পপুলেশন। এইটা কিন্তু একটু মাথায় রাখবে। তার মানে কি? তার মানে যারা প্রভিন্সেস থেকে বা প্রিন্সলি স্টেট থেকে আসছে তারা এমনভাবেই রিপ্রেজেন্ট করবে যেখানে দেখা যাবে 1 সিট ইকুয়াল টু 10 লাখ পপুলেশন বা 1 মিলিয়ন পপুলেশন, ঠিক আছে? ওকে, এবারে আমরা চলে আসছি নেক্সট দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কাজ সেটা কি করে হয়। তাহলে দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে প্রথম মিটিং হয়
সেটা কিন্তু হয় ডিসেম্বর 9, 1946-এ। যেহেতু মুসলিম লীগ প্রথম মিটিংটা বয়কট করে, এই জন্য অ্যাটেন্ডেন্ট থাকে 211 জন মেম্বার। এবার দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভোটিং হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেশন শুরু হলো। তাহলে প্রথম মিটিংটা হচ্ছে ডিসেম্বর 9, 1946। আচ্ছা, কোনো একটি অ্যাসেম্বলি যখন চালু করতে হয় তখন তার কি লাগে গো? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বা চেয়ারম্যান না হলে কিন্তু সেই অ্যাসেম্বলি চালু করা যায় না। তাহলে প্রথম মিটিং হচ্ছে ডিসেম্বর 9 তারিখে। এই প্রথম মিটিং যখন হচ্ছে তখন টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে, অস্থায়ী বা কিছু সময়ের জন্য টেম্পোরারি প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর সচিদানন্দা সিনহা। তিনি যেহেতু সব থেকে ওল্ডেস্ট মেম্বার ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, এজন্য তাকে অস্থায়ী বা টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়, ফলোইং দ্য ফ্রেঞ্চ প্র্যাকটিস। ফ্রেঞ্চ প্র্যাকটিস হিসেবে কিন্তু এই টেম্পোরারি প্রেসিডেন্ট অন দ্য বেসিস অফ সিনিয়রিটি কিন্তু হয়। তেমনি ইন্ডিয়াতেও ডক্টর সচিদানন্দ সিনহা, যিনি ওল্ডেস্ট প্রেসিডেন্ট ছিলেন, তাকে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। কিন্তু আবার দুদিন পরে, মানে 11ই ডিসেম্বর, দুদিন পরে পার্মানেন্ট প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়। কাকে করা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি কিন্তু পার্মানেন্ট প্রেসিডেন্ট। তাহলে একটা প্রশ্ন কিন্তু এখানে আসতেই পারে, কি টেম্পোরারি প্রেসিডেন্টকে, পার্মানেন্ট প্রেসিডেন্টকে? এমন করে তো দেবে না। তোমাদের প্রশ্ন দিয়ে দিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্টকে, তুমি লিখে দিলে সচিদানন্দ সিনহা। না, হবে না। তার কারণ সচিদানন্দ সিনহা কিন্তু পার্মানেন্ট না। যখন জিজ্ঞেস করছে আমাকে প্রেসিডেন্ট, তার মানে ধরে নিতে হবে আমাকে পার্মানেন্ট প্রেসিডেন্টের কথা বলছে, স্থায়ী প্রেসিডেন্টের কথা বলছে। তাহলে যখনই বলবে আমাকে পার্মানেন্ট, আমি বলবো রাজেন্দ্র প্রসাদ, বা পার্মানেন্ট না বললে শুধু যদি বলে প্রেসিডেন্ট, তাও রাজেন্দ্র প্রসাদ। কিন্তু যদি আমাকে বলে টেম্পোরারি বা অস্থায়ী, তাহলে কিন্তু ডক্টর সচিদানন্দ সিনহা। তার সাথে সাথে দুজন ভাইস প্রেসিডেন্টকে চুজ করা হয়, এইচ.সি. মুখার্জি এবং ভিটি কৃষ্ণমাচারী। এবং এই যে অবজেক্টিভ রেজলিউশন, এই অবজেক্টিভ রেজলিউশনটাও ডিসেম্বর 13, 1946-এ মুভ করে জওহরলাল নেহরু। এবারে তোমরা বলবে কি স্যার এই অবজেক্টিভ রেজলিউশন মানে কি? আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন মানে একটুখানি মাথায় রাখবে যে সংবিধানের যে গুরুত্বপূর্ণ অংশটা, এটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন। আজকে যদি তোমাকে বলা হয় ডিফাইন ইন্ডিয়া, তুমি কি 448খানা আর্টিকেলস বলবে, 12খানা শিডিউল বলবে, নাকি 25খানা পার্ট বলবে? বলবে না তো। তুমি বলবে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ সভারেন সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, তাই তো? আমরা একজন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটি দেশ। তাহলে আমি এইটা বলবো। তাহলে অবজেক্টিভ রেজলিউশনটা কিন্তু হচ্ছে যেটা আমাদের ইন্ডিয়াকে ডিফাইন করছে। এই অবজেক্টিভ রেজলিউশন কিন্তু এখন রয়েছে আমাদের প্রস্তাবনায়। যদি তোমরা সংবিধানের বইটা খোলো তাহলে দেখতে পারবে প্রথমেই কিন্তু রয়েছে আমাদের প্রিয়াম্বল সংবিধান, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তারপরে ডিফাইন করা শুরু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এটা আমি বললাম। আচ্ছা, প্রিন্সলি স্টেটের যারা মেম্বার, যারা এতদিন ধরে জয়েন করেনি, তারাও কিন্তু আস্তে আস্তে জয়েন করতে শুরু করলো অ্যাসেম্বলিতে। এবং যারা মুসলিম লীগের যারা মেম্বার আছে, তারাও কিন্তু অ্যাসেম্বলি জয়েন করতে শুরু করলো। এবার এই যে অ্যাসেম্বলির কাজ, তার মানে অ্যাসেম্বলিতে তো আমাকে কনস্টিটিউশন গঠন করতে হবে। গঠন করা খুবই একটা কি বলবো, যে খুবই ডিফিকাল্ট একটা কাজ, খুবই লেবোরিয়াস একটা কাজ। তার কারণ এতটা ডাইভার্সিটি, আমাকে সব লোককে রিপ্রেজেন্ট করাতে হবে। এজন্যে কাজগুলিকে ভাগ করা দেওয়া হলো। কাজগুলিকে ভাগ করা হলো মেজর কমিটিতে, মাইনর কমিটিতে। যেখানে 8খানা মেজর কমিটি রয়েছে, 13খানা মাইনর কমিটি রয়েছে। ঠিক আছে, তো আমরা মাইনর কমিটি পড়বো না, আমরা মেজর কমিটি পড়বো। এবং মেজর কমিটি আমাকে সব মেম্বার পড়া দরকার নেই, আমরা শুধু চেয়ারম্যান গুলোকে পড়বো, যে এই যে মেজর কমিটি হয়েছিল চেয়ারম্যান কে কে। তাহলে দেখো, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। যখনই ইউনিয়ন বলে থাকবে তখনই কিন্তু আমি লিখব জওহরলাল নেহরু। এরকমই প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিশনের কমিটির চেয়ারম্যান সর্দার বল্লভভাই পটেল। ড্রাফটিং কমিটি বুঝতেই পারছো, এটা আর বলার প্রয়োজন রাখে না।
অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল, সর্দার পটেল। রুলস অফ প্রসিডিওর কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টেট কমিটি, জওহরলাল নেহেরু। এবং স্টিয়ারিং কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই কমিটির চেয়ারম্যানদের নাম কিন্তু আমরা মাথায় রাখবো। এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। তার কারণ ড্রাফটিং কমিটির ওপরেই কিন্তু আমি এই ভারটা দিয়েছি, তারা ড্রাফট খসড়া দেবে। দেখবে যখন আমরা মেল করি না, তখন যদি কোনো মেল আমরা সেন্ড না করি সেটা কিন্তু ড্রাফটে চলে যায়, খসড়া। তার মানে এই ড্রাফটিং কমিটিকে কিন্তু দায়িত্ব দেয়া হলো, তারা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে খসড়া ড্রাফট সেটিকে প্রিপেয়ার করে দেবে। তাহলে এই যে ড্রাফটিং কমিটি, শুধু কিন্তু আমার চেয়ারম্যানের নাম পড়লে হবে না, যে 7 জন মেম্বার রয়েছে এই 7 জন মেম্বারের নাম আমাকে মাথায় রাখতে হবে। প্রশ্ন আসতে পারে এর মধ্যে কে ড্রাফটিং কমিটির মেম্বার, কে মেম্বার না। তাহলে ড্রাফটিং কমিটি আগস্ট 29, 1947 সেট আপ হয়, যার চেয়ারম্যানের নাম ডক্টর বি আর আম্বেদকর, মেম্বারের নাম গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, মাধব রাও। কিন্তু মাধব রাও রিপ্লেস করে বি এল মিত্তরকে, যে রিজাইন করে ইলনেসের জন্য, এবং টি কৃষ্ণমাচারী, যে রিপ্লেস করে টিপি খাইতানকে, কারণ তিনি মারা যান। তাহলে এই 7 জন মেম্বারের নাম যেন আমার খুব ভালো করে মুখস্থ থাকে। এবারে আসছি আমি ড্রাফটিং কমিটির যে কাজ রয়েছে সেইটা নিয়ে আমরা একটু দেখব। তাহলে ড্রাফটিং কমিটি কিন্তু যেটা বললাম যে অনেক কমিটির দ্বারা তারা কিন্তু কাজ শুরু করে, এবং ফার্স্ট ড্রাফট পাবলিশ হয় ফেব্রুয়ারি 1948, যেটা জনগণের কাছে পাঠানো হয়। তার কারণ জনগণ যদি ডিসকাস করতে পারে, এবং জনগণের প্রক্রিয়ার দ্বারা, রিয়াকশনের দ্বারা কিন্তু এতে আরো চেঞ্জেস করা হবে। তাহলে ড্রাফটিং কমিটির যে সেকেন্ড ড্রাফট সেটা পাবলিশ করা হয় অক্টোবর 1948, এবং ড্রাফটিং কমিটি কিন্তু শুধু 6 মাস সময় লাগে এই ফুল ড্রাফটটাকে প্রিপেয়ার করতে। টু বি এক্সাক্ট 141 ডেজ তারা লাগায়। ঠিক আছে, আচ্ছা। এবার এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কিন্তু একটা পরবর্তীকালে ফুল সভারেন বডি হিসেবে পরিণত হয়ে যায়, যার দুটো কাজ কিন্তু আমরা দেখতে পাই। যারা অবশ্যই তারা তো সংবিধান রচনা করছেই, তার সাথে সাথে ল মেকিং পাওয়ারও কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে। তাহলে তারা কিন্তু দুটো কাজ করছে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য কনস্টিটিউশন তৈরি করছে, একটা ল মেকিং পাওয়ারও কিন্তু কাজ করছে। তাহলে যখন তারা কনস্টিটিউয়েন্ট বডি হিসেবে বসতো, তখন তার চেয়ারম্যান কিন্তু হতেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা দেখেছিলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট চেয়ারম্যান ছিলেন। এবং যখন এইটা একটা ল মেকিং বডি হিসেবে কাজ করত, তখন কিন্তু এটিকে চেয়ার করতেন জিভি মাভলাঙ্কর। তাহলে তারা দুটো দিনে দেখা করতো, আলাদা আলাদা দিন, যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দুটো কাজ করতো, একটা সংবিধান বানানো, একটা ল মেকিং পাওয়ার। আচ্ছা, এবং বুঝতেই পারছো মুসলিম লীগ পরবর্তীকালে উইথড্র করে দেয়, সেই জন্য 389 যে মেম্বার ছিল টোটাল, সেটির থেকে হয়ে যায় 299। আচ্ছা, এবার দেখো কিছু কিছু জিনিস কনস্টিটিউশনে অ্যাসেম্বলিতে কিন্তু প্রথমেই আমরা চলে আসি। যেরকম তোমরা বুঝতেই পারছো, যেরকম আর্টিকেল 5 মানে নাগরিকত্ব বলতে গেলে, কিন্তু এই নাগরিকত্বর বিষয়টা কিন্তু প্রথমেই চলে আসে। ইলেকশন প্রসিডিওর এইগুলোও কিন্তু প্রথমে চলে আসে, এবং বাকি যে জিনিসগুলো সেইগুলো পরবর্তীকালে যখন কনস্টিটিউশন গঠন করা হয়, যখন কনস্টিটিউশন মানে কমেন্টস করা হয়, তখন কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা। এবার দুটো ইম্পর্টেন্ট ডেট আমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অ্যাডপ্টেড, একটা হচ্ছে কেম ইনটু বিং। প্রশ্ন আসতে পারে 26 নভেম্বর 1949 কেন গুরুত্বপূর্ণ? অপশন দিয়ে দিল, অ্যাডপ্টেড, এনফোর্সড, কেম ইনটু বিং দিয়ে দিল। আরেকটা আসতে পারে 26শে জানুয়ারি 1950। মাথায় রাখবে 26শে নভেম্বর 1949 গৃহীত, অ্যাডপ্টেড বা এনঅ্যাক্টেড। যখনই আসবে 26শে জানুয়ারি 1950, তার মানে কেম ইনটু বিং, কেম ইনটু ফোর্স বা এনফোর্সড। ঠিক আছে, এই দুটো ডেটের মধ্যে কিন্তু গোলাবে না, ভালো করে অ্যাডপ্টেড, কেম ইনটু বিং বা ফোর্স মাথায় রাখবে।
যখন সংবিধান প্রথম হয় তখন তার 395টা আর্টিকেল ছিল, 8টা শিডিউল ছিল এবং 22টা কিন্তু পার্ট ছিল। এখন প্রায় 448টা আর্টিকেলস হয়ে গেছে, 12টা শিডিউল হয়ে গেছে, 25টা পার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং সংবিধানকে অ্যাডপ্ট করে ফ্রেম করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার তোমরা বলবে কি স্যার এই পয়েন্টটা কি ফালতু রাখলেন? তো জানি এই পয়েন্টটা একটা প্রশ্ন আছে WBCS এ, যেখানে বলা হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কে বানায়? অর্ধেক লোকের টিক মানে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি বানায় না ভাই, ড্রাফটিং কমিটি শুধু ড্রাফট প্রিপেয়ার করে দেয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে। এবারে এটা অ্যাসেম্বলির ওপরে নির্ভর করছে তারা কোন ড্রাফটটা নেবে, কোনটা খারিজ করবে। তার সাথে সাথে আরো কিছু ফ্যাক্টস আমরা দেখে নেব। ন্যাশনাল ফ্ল্যাগের যে ডিজাইন সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করে জুলাইয়ের 22, 1947-এ। আমাদের যে ন্যাশনাল অ্যান্থম সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করে জানুয়ারির 24 তারিখ 1950-এ। এবং বিএন রাও সেই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে চালানোর জন্য একজন তো অ্যাডভাইসও দরকার, যার কাছে লিগ্যাল ফ্রেম মাইন্ড আছে, যে জানে যে সংবিধান কি করে তৈরি হয়। তাহলে বিএন রাও ছিল কিন্তু লিগ্যাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, লিগ্যাল অ্যাডভাইজার বা বলতে পারো সাংবিধানিক অ্যাডভাইজারও। আচ্ছা, জনগণ মন এই যে সং, এটা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করে 24শে জানুয়ারি 1950, এবং যেটা বললাম 11টা সেশনের মাধ্যমে কিন্তু সংবিধান হয়, যা সংবিধান বানাতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সংবিধানের প্রক্রিয়া। আচ্ছা, কিছু ক্রিটিসিজম আমরা দেখে নেব যে কি কি সেই সময় সমালোচনাগুলো করা হয়েছিল। তাহলে যেই সমালোচনা সহ্য করতে হয় সেটা হচ্ছে নন রিপ্রেজেন্টেটিভ কম্পোজিশন। তার মানে যেহেতু ডাইরেক্টলি ইলেক্টেড না, ইনডাইরেক্টলি ইলেক্টেড বা নমিনেটেড, তাহলে এইটা কেন হবে? এই একটা সমালোচনা কিন্তু সহ্য করতে হয়। কংগ্রেস যেহেতু মুসলিম লীগ তার সদস্য পদ সরিয়ে নেয়, এই জন্য 82% সিট কিন্তু ডমিনেট করে কংগ্রেস। কনজিউমিং টাইম টেকিং, অনেকটাই প্রায় সময় লাগায়, প্রায় 3 বছর সময় লাগায়। তোমরা সোর্সে দেখেছিলে এটা কিন্তু ওয়েস্টার্ন কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, কোনো দেশে কিন্তু বাদ যায়নি। এলিফ্যান্ট সাইজ এবং কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, খুবই তোমরা বুঝতেই পারছো লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন, এবং খুবই কমপ্লিকেটেড কিন্তু কিছু ওয়ার্ডস আছে যেগুলো এক্সপ্লিসিট, যেগুলো ইমপ্লিসিট, তাহলে এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, গান্ধীজি ছিল না, ফাদার অফ দ্য নেশন তিনি ছিলেন না। কমিউনিস্ট অপোজিশন টু পার্লামেন্টারি ডেমোক্রেসি, কমিউনিস্ট পার্টি এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তারা কিন্তু বিশ্বাস করে না, তারা কিন্তু চেয়েছিলেন একটা স্টেটলেস সোসাইটি। এবং কার্বন কপি অফ 1935, তার কারণ বিভিন্ন জিনিস যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে এখনো রয়েছে 1935 অ্যাক্টের দ্বারা ইনফ্লুয়েন্স, এই জন্য বলা হয় যে অনেকটাই কিন্তু ব্রিটিশ ইনফ্লুয়েন্সড এটা আইন। ঠিক আছে, তো এই হচ্ছে গেল আমাদের মেকিং অফ দ্য কনস্টিটিউশন, যেখানে আমরা দেখলাম কনস্টিটিউশনের গঠন, কনস্টিটিউশনের প্রক্রিয়া, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যাবতীয় তথ্য। ঠিক আছে, তাহলে আশা করি যে তোমরা আজকের এই ক্লাসটাও বুঝতে পারলে, এবং আজকে লক্ষ্মীকান্তটাও তোমরা সামনে রেখো। লক্ষ্মীকান্ত থেকে আমি সবকিছু করাইনি, কারণ লক্ষ্মীকান্তের অত কিছু আমাদের লাগবে না, তাও যেই পয়েন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট সেইগুলো আমি অবশ্যই তোমাদেরকে করিয়েছি। তো যাই হোক, তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের খুব ভালো লাগলো। ভালো করে পড়াশোনা করো, যারা প্রিলি এইবারে দিচ্ছ বা 24-এ দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, মেন্সের জন্য একটি ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে ভালো করে পড়াশোনা করো এবং যেন চোখ থাকে WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।